প্রিয় এইচএসসি 26 ব্যাচ ব্যবসা শিক্ষা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এমন একটা অধ্যায় করব, খুব সহজ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে একটি অঙ্ক আসবে। সাধারণত আমরা অনেকে রেয়ামিল বা সহজ অধ্যায়, পরিচিত অধ্যায় বলে রেয়ামিল নিয়ে পড়ে থাকি। আসলে না, রেয়ামিলের চেয়ে সহজ এবং কম তথ্য নিয়ে একটি অধ্যায় আছে। এই যে প্রাপ্য হিসাব, প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়। আর একটা বিষয় হচ্ছে কি, এই অধ্যায়টা মূলত তোমাদের এতদিন বিগত প্রায় 6 বছর ধরে সিলেবাসে ছিল না, শর্ট সিলেবাস হওয়ার কারণে। তাহলে দীর্ঘ 6 বছর পরে এই অধ্যায়ের যাত্রা নতুন করে আবার আমরা কি করব, এই অধ্যায়টা খুব দ্রুতই শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সাথে থেকেও তেমন প্যারা নিতে হবে না। দেখি তাইলে অধ্যায়ের নাম হচ্ছে কি, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব জিনিসটা কি? আমি যে বাকিতে মাল বেচলাম, বিক্রয় করলাম, কিংবা বাকিতে সেবা দিলাম, কাজ করে দিলাম, টাকা নিয়ে নেই। এই যে বাকিতে মাল বিক্রয় করে দেওয়ার পরে, সেবা দেওয়ার পরে যে টাকা নিয়ে নেই, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি প্রাপ্য হিসাব। যার কাছ থেকে টাকা পাবো তাকে বলা হয় প্রাপ্য হিসাব। আচ্ছা, গেল। এই অধ্যায়ের মেইন ফোকাস হচ্ছে কি আমাদের কয়েকটা জাবেদা আর দুই একটা গণনা, এতটুকুই কাজ। তাহলে আমাদের কি কি জাবেদা করতে হবে একটু খেয়াল করি বন্ধুরা। কি কি জাবেদা আমার করতে হবে? যেমন দেখো, ধারে বিক্রির জাবেদা করতে হবে। ধারে বিক্রির জাবেদা তো আমরা আগে থেকেই জানি। ধারে বিক্রির জাবেদা আমরা আগে থেকেই জানি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নরমালি এটা জানতেই হবে তোমাকে। সেকেন্ড হচ্ছে কি, খুবই গুরুত্বপূর্ণ, অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য। এই অধ্যায়ে আমরা অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সংক্রান্ত মূলত জাবেদা শিখব। এই অনাদায়ী পাওনার জাবেদা কি দেব? অনাদায়ী পাওনা যদি দেখি প্রশ্নে, অনাদায়ী পাওনা দুইটা থাকতে পারে, নতুন অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা। তাই আমরা এখানে মোট লিখেছি। মোট বলতে নতুন এবং পুরাতনকে বোঝাচ্ছে। একসাথেও করতে পারি, আলাদা আলাদাও করতে পারি। আমি একটু পরে প্র্যাকটিসে গেলে তোমরা বিষয়টা আরো স্পষ্ট খেয়াল করতে পারবে। তাহলে অনাদায়ী পাওনা যদি থাকে, প্রশ্নে দেওয়া থাকবে টাকাটা, আমরা জাবেদা লিখবো যে কি, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। একটা বিষয় গুলাই ফেলিও না, শিরোনামে দেওয়া হচ্ছে অনাদায়ী পাওনা, কিন্তু লিখতে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। কথা খেয়াল করি, এটাই নিয়ম। তাহলে প্রশ্নে যদি অনাদায়ী পাওনা থাকে, আমরা জাবেদা দেবো যে কি, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এবার আসো, এই যে এই দুইটা জাবেদা একসাথে দিতে হবে। এই দুইটার টাকা প্রশ্নে দেওয়া থাকবে না। 1 নম্বরের টাকা প্রশ্নে দেওয়া থাকবে, রোমান সংখ্যা 1, রোমান সংখ্যা 2 এর টাকা প্রশ্নে দেওয়া থাকবেন। আমার থেকেই এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা কি, অনাদায়ী পাওনা খরচের জাবেদা। অর্থাৎ সারা বছরে যে কি, নতুন অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে বিভিন্ন আইটেম মিলে প্রকৃতপক্ষে কত টাকা খরচ পেলো, সেই খরচের জন্য জাবেদা দিতে হবে দুইটা। প্রথম জাবেদা অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। সেম টাকা নিয়ে দ্বিতীয় জাবেদা আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। কথা খেয়াল করিও, এ হচ্ছে বিষয়। তাহলে আমার সংক্ষিপ্ত কথা, ধারে বিক্রির জাবেদা, অনাদায়ী পাওনা পেলে তার জাবেদা, এই জাবেদাটা দুইটাও হতে পারে। হুবহু একই জাবেদা দুইটা, যদি টাকা দুইবার দেয়া থাকে। নতুন অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা বলে বলে যদি টাকা দুইবার দেয়া থাকে, তাহলে এই জাবেদা দুইবার দিতে হবে। এবার আসো, এটা অনাদায়ী পাওনা খরচের জাবেদা। সারা বছরের টাকাগুলো যদি হিসাব করে আমি যে ফলাফলটা পাবো, সেই ফলাফলের উপরে ভিত্তি করে আমরা একটু পরে প্র্যাকটিক্যালি গেলে বিষয়টা খেয়াল করবে। এরপর 4 নম্বর জাবেদা, এটা অঙ্কের মধ্যে খুবই কম এসে থাকে, তারপরে দিয়ে রাখলাম যে কি, অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায়ের জন্য। অর্থাৎ মানে অনাদায়ী পাওনা হয়ে গেল, যেটা আমি পাবো না মনে করেছিলাম, পরে যদি আমার ভাগ্যবশত, সৌভাগ্যবশত ওই টাকাটা আদায় হয়, তখন সেটাকে বলা হয় অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায়ের জন্য। মানে আমার যেটা পাবো না বলেছিলাম, সেই টাকাটা আমি উল্টো পাচ্ছি, তাহলে আমার ভাগ্য ভালো। পাচ্ছি মানে কি, আমার মানে কার কাছ থেকে পাবো? ওই ব্যক্তির কাছ থেকে পাবো তো, তাই না? তাহলে তখন জাবেদা লিখতে হবে, এখানে জাবেদা দুইটা। তখন জাবেদা লিখতে হবে কি, প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অর্থাৎ যে যার কাছ থেকে টাকা পাবো না বলে আমি জানতাম, তার কাছ থেকে এখন টাকা পাওয়া যাবে শুনলাম, তখন আমি সাথে সাথে কি করলাম, প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এবার টাকা সেটা আদায় করব। আদায় করতে গিয়ে কি হলো, নগদ টাকা আসবে, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই যে একটু আগে যে প্রাপ্য হিসাব আমরা সৃষ্টি করেছি পাবো বলে আশা আশা নিয়ে, সে প্রাপ্য হিসাবের টাকা সংগ্রহ করতেছি, তাই নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা বিষয় দেখবো। আরেকটা বিষয়ের মধ্যে, এবার আসো, এই অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে কি, এই অনাদায়ী পাওনাগুলো চিনতে পারা। প্রশ্নের মধ্যে অনাদায়ী পাওনার আইটেম 3 থেকে 4টি থাকবে, তবে অনাদায়ী পাওনাগুলো পুরাতন নাকি নতুন স্পষ্ট করে বলা যাবে না। আমারকে একটা অভিজ্ঞতা এবং দক্ষতা প্রয়োগ করতে হবে যে কি, অনাদায়ী পাওনাগুলো নতুন নাকি পুরাতন চিনতে পারা। তাই তোমাদের সুবিধা হওয়ার জন্য আমি এগুলো ক্লিয়ার করে দিয়েছি যে কি, পুরাতন অনাদায়ী পাওনা আমরা কিভাবে চিনবো। দেখো, পুরাতন অনাদায়ী পাওনা কিভাবে চিনবো।
পুরাতন অনাদায়পনা কিভাবে চিনবো দেখো। স্পষ্ট বলা থাকতে পারে পুরাতন অনাদায়পনা ভালো কথা, বা লিখিত যা লেখা হয়ে গেছে অতীতে অবশ্যই সেটাও পুরাতন লিখিত। কিংবা জানুয়ারি 1 তারিখ বলতে পারে, বা বছর শুরু হতে পারে, বছর শুরু বলতে পারে, এগুলোও পুরাতন। বা অবলোপনকৃত মানে অবলোপন হয়ে গেছে, বাদ দিয়ে ফেলছি, সেটা আমি হিসাব থেকে বাদ দিয়ে ফেলছি, এ হচ্ছে কি অবলোপনকৃত। হিসাবভুক্ত, সমন্বিত, মোট কথা বছর শুরুতে বললেও পুরাতন, পুরাতন বললেও পুরাতন, বা হিসাবভুক্ত হয়ে গেছে বললেও পুরাতন, অবলোপনকৃত বললেও পুরাতন, জানুয়ারি 1 তারিখ বললেও পুরাতন। কথা খেয়াল করিও বন্ধুরা, এই অধ্যায়ে তুমি অঙ্ক পারার আগে তোমাকে পুরাতন নাকি নতুন অনাদায়ী পাওনা অবশ্যই অবশ্যই চিনতে হবে, না চিনলে কাজ হবে না। তুমি যদি কোনো গলির কোনো পথ না চিনো, তুমি গন্তব্যস্থলে পৌঁছাবে কেমনে, এই হচ্ছে মূল কথা। তুমি যতই দক্ষ হও না কেন, তোমাকে জিনিসটা স্পষ্ট চিনতে হবে, চেনার পরে তুমি অঙ্কে ঢুকতে পারবে। এবার আসো নতুন অনাদায়ীপনা। তুমি নতুন অনাদায়ীপনা কিভাবে চিনবে? নতুন অনাদায়ীপনা চেনার জন্য ঠিক উল্টো, এখানে একটু আগে যে নামগুলো দেখেছি তার উল্টো নাম। যেমন এখানে নতুন বলতে পারে, নতুন বলতে পারে। তারপর অলিখিত, অলিখিত মানে যা লিখি নেই, লিখি নেই মানে লিখতে হবে, তার মানে নতুন। এই যে ডিসেম্বর 31 তারিখ, আর নতুনটা কখন বিবেচনা করা হয়? ডিসেম্বরের বছরের শেষে বিবেচনা করা হয়, কিংবা বছরের শেষে উল্লেখ থাকলে, বা অবলোপন যোগ্য, যা অবলোপন যোগ্য করি না কোনো কাজটা করতে হবে এরকম বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি নতুন অনাদায়ীপনা। হিসাবভুক্ত হয়নি, এখনো হিসাব করি নেই, হিসাব করি নেই, যা করতে হবে, তার মানে নতুন অনাদায়ীপনা। অসমন্বিত, সমন্বয় করি নেই, মোট কথা হিসাব করি নেই, এখানে বলতে পারে হিসাবভুক্ত হয়নি। যাক, সংক্ষেপে যা লেখা হয়ে গেছে, যা পুরাতন, যা বছরের শুরুর, যা হিসাবভুক্ত হয়ে গেছে, যা সমন্বয় হয়ে গেছে, যা অবলোপনকৃত তা পুরাতন, আর যা ডিসেম্বরের তারিখের বা বছরের শেষ তারিখের, কিংবা লিখতে হবে, অবলোপন করতে হবে, এগুলো হচ্ছে কি নতুন। এ হচ্ছে বিষয়। এবার আসো, এই নতুন পুরাতন চেনার পরে আমার এই কাজটি মাস্ট করতে হবে। এখানে তিনটা কাজ আমরা দেখিয়েছি। খ বলে একটা দেখিয়েছি, গ বলে একটা দেখিয়েছি, আর ঘ বলে একটা দেখিয়েছি। তার মধ্যে আমাদের অবশ্যই অবশ্যই অঙ্কে যেটা বলবে বলুক, কথা খেয়াল করিও বন্ধুরা, তোমার প্রশ্ন যেটা হবে হোক, উত্তর করতে এই কাজগুলো লাগবে। বিশেষ করে এই যে খ এবং গ কাজটা মাস্ট লাগবে। তার মানে তুমি অঙ্কে যা পারো না পারো, এই কাজগুলো লাগবে। একদম শুরুতে যে জাবাদা রুলস গুলো বুঝিয়েছি, ওই জাবাদা গুলো লাগবে। কথা ভালো করে খেয়াল করিও, এই গণনাগুলো লাগবে, জাবাদা গুলো লাগবে, আর কিচ্ছু না। এই গণনার বলতে এটা কম, এটা নয়। এই যে গ আর গ মাস্ট 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 এগুলো লাগবে, তোমাকে খেয়াল করতে হবে, এই গণনাগুলো পারতে হবে। তাইলে এই গণনা পারতে গেলে প্রথমে একটা সূত্র দেখো, নতুন অনাদায়ীপনা সঞ্চিতি। নতুন অনাদায়ীপনা সঞ্চিতি, এটা প্রশ্নে হার থাকবে, হার কত পার্সেন্ট আছে, হার থাকবে, হার এত নতুন অনাদায়ীপনা সঞ্চিতি 5%, বা নতুন অনাদায়ীপনা সঞ্চিতি 10%, এভাবে উল্লেখ থাকবে। এই পার্সেন্টেজটা কত আমরা সূত্র বসিয়ে বের করে ফেলবো। এই যে আমরা যে এখানে সূত্র লিখলাম, এই সূত্রের টাকাগুলো, এই সূত্রের আইটেমটা মূলত প্রশ্নে বা উত্তরে তোমার বইতে উপর নিচ করে লিখছে, একটার নিচে একটা যোগ বিয়োগ আকারে লিখছে, এরকমও হতে পারে। পাশাপাশিও লেখা যায়, আমরা সূত্র আকারে সাজিয়েছি, তোমরা যোগ বিয়োগ উপর নিচে করে লিখতে পারে। এবার আরেকটা অংশ আছে, এটাকে আমরা মজার ছলে বলি, এটা হচ্ছে কি অঙ্কের প্রাণ। অঙ্কের প্রাণ হৃৎপিণ্ড। তোমার যেমন হৃৎপিণ্ড প্রাণ না থাকলে তোমার কোনো দাম নাই, তুমি মরা, তেমনি এই ক্যালকুলেশনটা না পারলে পুরো অঙ্কের কোথাও তুমি কি করতে পারবে না, পারফরমেন্স করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তাহলে এই ক্যালকুলেশনটা, 4টা আইটেম নিয়ে এই ক্যালকুলেশনটা তোমার পারতেই হবে, পারতেই হবে, পারতে হবে। এটা পারছো মানে তোমার অঙ্ক হয়ে গেছে, এ হচ্ছে কথা। এখন এখানে সর্বোচ্চ আইটেম কয়টা দেখতে পাচ্ছি? 1 2 3 4, 4টা দেখতে পাচ্ছি। এই 4টা আইটেমের কাজটা আমাকে ভালোভাবে সতর্কতার সাথে পারতে হবে। এই 4টা আইটেমের শিরোনামে কি থাকবে? আমাকে বের করতে বলবে যে কি অনাদায়ী পাওনা খরচের পরিমাণ কত, কিংবা আয় বিবরণীতে অনাদায়ী পাওনার উপস্থাপন দেখো। কথা খেয়াল করিও, এই কাজটা খ নাম্বারে বা ক নাম্বারে করতে বলতে পারে, না করলেও তোমাকে করতেই হবে। যে কি শিরোনামে কি অনাদায়ী পাওনা খরচ, কিংবা আয় বিবরণীতে অনাদায়ী পাওনার প্রদর্শন, এ হচ্ছে বিষয়। এই কাজটা করতে গেলে তোমার কি করতে হবে? ওই যে অনুযায়ী পাওনার 4টা আইটেমের কথা বলেছি, সর্বোচ্চ 5টা থাকবে না কিন্তু, হয় 3টা কিংবা 4টা, সর্বোচ্চ 4টা আইটেম এলোমেলো আকারে থাকবে। আমার কাজ জাস্ট সাজিয়ে লিখতে জানা। কথা খেয়াল করিও, এই আইটেমগুলো প্রশ্নে এলোমেলো দেয়া থাকবে, আমার কাজ সাজিয়ে লিখতে জানা। তার মধ্যে 4টা আইটেমের মধ্যে এই টাকাটা দেয়া থাকবে, এটা দেয়া থাকবে। এরপর আসো, এটাও দেয়া থাকবে, এরপরে এটাও দেয়া থাকবে, এগুলো দেয়া থাকবে টাকা, শুধু এটা দেয়া থাকবে না।
এটা আমার বের করতে হবে। কিভাবে বের করতে হবে? ওই যে একটু আগে বলেছিলাম অঙ্কের প্রাণ। এই কাজটা হচ্ছে কি, এই চারটা আইটেমের কাজটা হচ্ছে কি অঙ্কের প্রাণ। তার মধ্যে রাইট এই যে টিক চিহ্ন দিয়েছি, এই টিক চিহ্ন দেওয়া আইটেমগুলো প্রশ্নে দেওয়া থাকবে, ভালো কথা, নিয়ে নিয়ে এখানে বসাই দিলাম। এরপরে এই যে 3 নম্বর অংশের এই টাকাটা প্রশ্নে দেওয়া থাকবে না সরাসরি, এটা আমরা কোথায় পাবো? ওই যে সূত্রের কাজ করেছি ক নাম্বারে, কিংবা ক নাম্বার না থাকলেও যে আমি নিজেরা কাজটা আগে করে নেব, সেখান থেকে নিয়ে রেজাল্ট এখানে দেবো। এরপর চারটা আইটেমের যোগ বিয়োগ করে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা হচ্ছে কি তোমার অনাদায়ী পাওনা খরচ। এটা আমি কাল্পনিকভাবে নিয়েছি, অ্যামাউন্ট গুলো আমরা একটু পরে সরাসরি প্রশ্ন সহ করবো। তাহলে বন্ধুরা সংক্ষেপে আবারও বলছি, প্লিজ 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 আমি অনুরোধ করছি, তুমি এই যে একটা সূত্র, এই ছকের কাজটা তোমাকে পারতেই হবে, পারতেই হবে, পারতে হবে। সূত্রের কাজটা এই আইটেমগুলো প্রশ্নে এগুলো দেওয়া থাকবে, সাজিয়ে নেওয়া, এতটুকু কাজ। এই দুইটা কাজ করার পর আমরা আমাদের মূল কাজ হচ্ছে কি জাবেদায় চলে যাওয়া। এই যে একটু আগে যে জাবেদাগুলো শিখিয়েছি, এই জাবেদাগুলো করা। তাহলে মেইন ফোকাস এইদিকে, শুধু জাবেদাগুলো আর এই গণনাগুলো। এই গণনাগুলো পারলে তোমার অঙ্ক হয়ে গেছে। এবার আমরা অঙ্কে চলে যাই। একটা উদ্দীপক নিই, একটা স্মার্ট একটা উদ্দীপক নিলাম। বলতে গেলে মনে করো পরীক্ষায় এসে গেছে, এরকম ধরে নিতে পারো। আমরা খুব স্মার্ট একটা উদ্দীপক নিলাম। আমরা একটু আগে বলেছিলাম আমরা সুন্দর করে একটু উদ্দীপক নিয়েছি। এই উদ্দীপকের প্রশ্ন আসতে পারে, এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন। প্রশ্ন এরকমই আসবে, ধরে নাও এটাই এসে গেছে, এরকম ধরে নাও, ভাগ্যে থাকলে এটাই এসে গেছে। আমি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন নিয়েছি। যেমন এখানে আমরা বলেছিলাম শুরুতে অনাদায়ী পাওনার কয়টা আইটেম থাকবে? অনাদায়ী পাওনার সর্বোচ্চ 4টা আইটেম থাকবে। 3টাও হতে পারে, তবে সর্বোচ্চ 4টা থাকবে। এই প্রশ্নের 4টা দিয়ে দিয়েছি আমি। এই যে দেখো, এখান থেকে শুরু করে আহ এখান থেকে শুরু করে এই যে এখানে 3টে অনাদায়ী পাওনা, নতুন আর একটা হচ্ছে কি এখানে 4টা। কথা খেয়াল করি, 4টা আইটেম দেওয়া থাকবে, মাস্ট মাস্ট 4টা আইটেম দেওয়া থাকবে, ভালো 3টা। তাহলে অনাদায়ী পাওনাগুলো যদি দেওয়া আছে, আগে আমরা বিষয় বুঝে ফেললাম। আমার উদ্দীপকে 3টে অনাদায়ী পাওনা দেওয়া আছে, এই নিচে একটা দেওয়া আছে 10% বলে গেল। এরপরে প্রাপ্য হিসাব দেওয়া আছে, প্রাপ্য হিসাব অর্থাৎ বর্তমানে মানুষের কাছ থেকে কয় টাকা আমি পাবো সেটা দেওয়া আছে। পাশাপাশি চলতি বছরে, এই বর্তমান বছরে আমি নতুন করে আরো কয় টাকার মাল বেচলাম, এটাও দেওয়া আছে। এখন আমাকে প্রশ্নে যা করতে বলবো বলুক বন্ধুরা, প্রশ্নে যা করতে বলবো বলুক, আমরা কি বলেছি, কাজ যেটা হবে হোক, এই দুইটা কাজ করে ফেলতে হবে আগে। এই সূত্রের কাজটা করে ফেলতে হবে, পাশাপাশি এই গণনাটা করে ফেলতে হবে। তাহলে এই কাজগুলো না করলে আমি কোথাও নড়াচড়া করতে পারবো না। তাহলে আমি একেবারে উদ্দীপকে কি বলছে, এই সমস্ত কিচ্ছু না দেখে আমি ওই কাজটা করে নিচ্ছি। যেমন দেখো, ওই কাজটা যদি আমরা করে নিই, আমরা নোট 1 লিখবো। নোট 1 লিখতে গিয়ে আমরা লিখবো যে কি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করতে গিয়ে লিখবো, প্রথমে লিখবো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব যোগ ধারে বিক্রয়, যোগ ধারে বিক্রয়, যোগ ধারে বিক্রয় বিয়োগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। না, বিয়োগ নতুন অনাদায়ী পাওনা সূত্রে দেওয়া আছে। বিয়োগ নতুন অনাদায়ী পাওনা, বিয়োগ নতুন অনাদায়ী পাওনা, ব্র্যাকেট শেষ করব। ব্র্যাকেট শেষ করে বলবো যে কি, গুণ নতুন সঞ্চিতির হার। আমি সূত্রটা সংক্ষেপে লিখলাম। লিখতে গিয়ে কি হলে আবার দেখি মানটা বসাই, দেখে দেখে মান বসাবো, জাস্ট দেখে দেখে মান বসাবো। যেমন দেখো, আমি এই যে খেয়াল করিও, আমি অঙ্কের মধ্যে যে কাজটা করি না কেন, আমাকে এই কাজটা করতে হবে মাস্ট। কোন কাজটা? এই কাজটা করতে হবে। আমি এখন এই সূত্রটা লিখে নিয়েছি, এই সূত্রে মান বসাবো, এরপর দেন এই কাজটা করব, এই যে এই কাজটা করব। তাহলে খেয়াল করো তোমরা, তাহলে প্রাপ্য হিসাব কত আছে? প্রাপ্য হিসাব বর্তমানে দেওয়া আছে, এই যে প্রাপ্য হিসাব দেওয়া আছে 40,000। 40,000 যোগ ধারে বিক্রয় কত দেওয়া আছে? ধারে বিক্রয় 60,000। যা যা দেওয়া আছে হুবহু দেখে দেখে তা বসা দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। বিয়োগ নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা কত আছে দেখো তো, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1 তারিখ, অনেক আগের, এটা মানে পুরাতন। অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা আর পাওনা একই কথা। অনাদায়ী দেনা বলছে এখানে, পাওনা একই কথা। অনাদায়ী পাওনা হিসাবভুক্ত হয়েছে, হিসাবভুক্ত মানে এটা পুরাতন। তোমাকে পুরাতন আর নতুন চিনতে হবে। হিসাবভুক্ত মানে এটা কি? পুরাতন। আবার আসো, অনাদায়ী দেনা হিসাবভুক্ত করতে হবে, এই যে হবে, হবে মানে কাজটা করিনি, তার মানে এটা নতুন, এটা নতুন। আর এটা হিসাবভুক্ত হয়ে গেছে, এটা হচ্ছে কি পুরাতন। তার মানে আবার এটা 1 তারিখ দেওয়া আছে, 1 তারিখ দেওয়া থাকা, তো এটা কি বলতে পারি আমরা? পুরাতন। এরপর আসো, এইটা 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখনো কাজটা করি না, রেজাল্ট বের করি না, সিদ্ধান্ত নিয়েছি, তার মানে এটাও কি নতুন। আচ্ছা গেল। এখন আমরা মূলত এই 10% টাকা বের করতেছি। অঙ্ক যেটা হবে হোক, এই পার্সেন্টের টাকা আগে বের করতে হবে। এখন তাহলে দুইটা মান বসালাম। নতুন অনাদায়ী পাওনা, আমার নতুন অনাদায়ী পাওনা কত আছে? এই যে নতুন অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা হিসাবভুক্ত করতে হবে, এটা নতুন। কত টাকা? 3,000 টাকা। তাহলে 3,000 টাকা লিখলাম, গুণ গুণ কত পার্সেন্ট? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির হার। দেখো, নতুন সঞ্চিতির হার, এটা এক্সট্রা করে পার্সেন্ট দেওয়া থাকবে। পার্সেন্ট দেওয়া থাকলে জাস্ট একটা এটা দেওয়া থাকবে।
তাহলে নতুন আদায় পাওনা সঞ্চিতির হার কত পার্সেন্ট? 10% দেওয়া আছে। এবার আমরা যদি ক্যালকুলেশন করি কয় টাকা পাই দেখি। 1 লাখ, ওই যে টোটাল যোগ করলে, এই দুটো যোগ করলে 1 লাখ, 1 লাখ থেকে 3,000 চলে গেলে কত? 97,000। 97,000 গুণ 10%, তাহলে আর তাকে কত? 9,700। আমার ক্যালকুলেশন হচ্ছে কি 9,700 গেল। তাহলে আমার একটা কাজ গেল, এই যে একটা কাজ গেল, এটা নোট 1। এরপর আসো নোট 2। নোট 2 যেটা অঙ্কের প্রাণ বলেছিলাম, যেটা অঙ্কের প্রাণ বলেছিলাম, এই যে যেটা অঙ্কের প্রাণ বলেছিলাম, আমি এখনো অঙ্কে ঢুকি নাই। অঙ্কে না ঢুকলেও, অঙ্ক না করলেও এই কাজ দুটা মাস্ট করতে হবে আমাকে, আমি বারবার বলছি। তাহলে অঙ্কের প্রাণটা কয়টা আইটেম নিয়ে? 4টা আইটেম নিয়ে। এই উপরেরটার মাঝখানে দেবে, মাঝখানেরটা উপরে দেবে, বা নিচেরটা উপরে দেবে, এরকম করা যাবে না। এখানে যে সিরিয়াল আছে তোমাকে ওই সিরিয়ালই লিখতে হবে। একটু কষ্ট করে 4টা আইটেমের সিরিয়ালটা মনে রাখবে। তুমি যদি সিরিয়ালটা মনে রাখতে পারো তুমি জিতে গেছো, এই হচ্ছে কথা। তুমি যদি সিরিয়ালটা মনে রাখতে পারো তুমি জিতে গেছো। আমি সংক্ষেপে লিখতেছি, দেখো। পুরাতন অনাদায়ী পাওনা লিখলাম, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ একটা মাত্র আইটেম বিয়োগ যাই, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে 4টা আইটেম ওই যে ওখান থেকে দেখে আসছি, ওই 4টা আইটেম আমরা এই সিরিয়ালে লিখে ফেলবো। এখন এই সিরিয়ালে যদি লিখে ফেলতে পারি আমার আর কোনো প্যারা নাই। দেখে দেখে উদ্দীপক আর আমার গণনা, উদ্দীপক এবং আমার গণনা দেখে দেখে আমরা টাকাটা বসাই দেবো। উদ্দীপক এবং আমার গণনা দেখে দেখে আমরা টাকাটা বসাই দেবো। যেমন দেখো না, উদ্দীপক আর গণনা দেখে দেখে টাকাটা বসাই দেবো। এই যে 4টা সিরিয়ালটা যদি আমরা বসাইতে পারি, এই প্রথমে এই ক্যালকুলেশনটা করব সূত্র বসিয়ে, সেকেন্ড টাইম 4টা আইটেমের কাজটা করব, প্রশ্ন না বললেও এই দুইটা কাজ করব। করার পরে এই যে এই অংশের মধ্যে আমরা এই উদ্দীপক আর আমার গণনা অনুসারে টাকাটা বসাই দেবো। পুরাতন অনাদায়ী পাওনা, এই যে পুরাতন অনাদায়ী পাওনা কোথায় আছে দেখো তো, এই যে হিসাবভুক্ত অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত বলে পুরাতন, আমি লিখে দিয়েছি এটা পুরাতন। এই যে পুরাতন লিখে দিয়েছি, কত টাকা? 4,000। তাহলে পুরাতন অনাদায়ী পাওনা আছে 4,000। এরপর আসো নতুন অনাদায়ী পাওনা, এই যে হিসাবভুক্ত করতে হবে, অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে হবে, এটা নতুন। নতুনটা কত আছে? 3,000। নতুনটা আছে 3,000। এরপর আসো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রশ্নে দেওয়া নাই, যেটা আমরা বের করছি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কত? 9,700। 9,700। তারপরে আসো কি হইলো, তারপর আসো কি প্রশ্নে কি? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় আছে দেখো, এই যে 1 তারিখ দিয়ে অনাদায়ী পাওনা সঞ্চিতি। 1 তারিখ মানে বছরের শুরুতে, বছরের শুরুতে আছে মানে অনাদায়ী পাওনা পুরাতন, আমরা শুধু আজকে ক্লাস শুরুতে বলে নিয়েছি। তাহলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত আছে? 10,000। এই 10,000 আমরা বিয়োগ দিব, এটা হচ্ছে আমার অনাদায়ী পাওনা খরচ। তারপর একটু দেখি, 16,700 বিয়োগ 10,000, 6,700, এ হচ্ছে বিষয়। তাহলে অঙ্ক যেটা হবে, আমার অঙ্ক হয়ে গেছে, আর কোনো প্যারা নাই। ও যে একদম প্রথমে যে জাবাদাগুলো আমরা দেখিয়েছিলাম, এখন এই জাবাদাগুলো করে দেবো মুখস্থ। মেইন কাজ কি দেখো, ফোকাস, উদ্দীপক পড়ে নতুন পুরাতন চিনতে হবে, গণনাটা পারতে হবে, একটু আগে যে গণনা করছি এটা পারতে হবে। সেই গণনা দেখে দেখে আমরা এখানে টাকা বসাই দেবো। এখন কিভাবে দেখো, তাহলে আমার পুরাতন আদায় পাওনা কত আছে? 4,000। নতুন অনাদায়ী পাওনা কত আছে? 3,000। পুরাতন অনাদায়ী পাওনা 4,000, নতুন অনাদায়ী পাওনা 3,000। এগুলোর জাবাদা কি দেখো, অনাদায়ী পাওনার জাবাদা দিক কি দেখো। এই যে অনাদায়ী পাওনার জাবাদা হচ্ছে কি, ভালো করে খেয়াল করিও। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা বসাই দেবো অনাদায়ী পাওনা পেলে। এরপর অনাদায়ী পাওনা খরচ, যেটা 4টা আইটেম মিলে কাজ করেছি সেটার জন্য 2টা জাবাদা লিখে দেবো, এটা খেয়াল করতে হবে। আর ধারে বিক্রয় থাকলে এই জাবাদাটা লিখে দেবো। আমার প্রশ্নে কি কি আছে খেয়াল করে নাও একটু, না হলে বুঝতে অসুবিধা হবে বন্ধুরা। আমার উদ্দীপকটা পড়ে নাও। আমার ধারে বিক্রয় আছে ধারে বিক্রি আছে 60,000, প্রাপ্য হিসাব আছে 40,000, আর অনাদায়ী পাওনাগুলো নতুন পুরাতন মিলে আছে। এবার আমরা জাবাদা বুঝাই দিই। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা যে অনাদায়ী পাওনা সংক্রান্ত গণনাটা পেয়েছি এখান থেকে দেখে দেখে জাবাদা বুঝাবো। অনাদায়ী পাওনার জাবাদা, এখানে অনাদায়ী পাওনা কত আছে দেখো তো। অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা, দুইটা মিলে অনাদায়ী পাওনা কত আছে দেখো তো। দুইটা মিলে অনাদায়ী পাওনা কত আছে? 7,000। দুইটা মিলে অনাদায়ী পাওনা কত আছে? 7,000, কথা খেয়াল করিও।
এরপর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। খরচ কত আছে? ৬,৭০০। ভালোভাবে খেয়াল করো, আমরা যে গণনা করেছি এখান থেকে আমরা উত্তর করে ফেলবো। অনাদায়ী পাওনা নতুন আর পুরাতন মিলে টোটাল আছে ৭,০০০। সবগুলো আইটেম মিলে আমরা ফলাফল পেয়েছি কত? ৬,৭০০। এর জাবাদাটা আমরা দিব এখন রুলস দেখে দেখে। রুলস কোথায়? তার মধ্যে ধারে বিক্রি আছে কত? ৬০,০০০। দেখো আমি আর এদিকে আসবো না, আমরা সরাসরি জাবাদায় চলে যাব। আমাদের ৪টা আইটেমের গণনা মিলিয়ে অনাদায়ী পাওনা খরচ পেয়েছি ৬,৭০০। এরপরে এই অনাদায়ী পাওনা নতুন আর পুরাতন মিলিয়ে আমরা পেয়েছি ৭,০০০। মূলত জাবাদা দিতে হয়েছে এই আইটেমগুলোতে। এই যে এই আইটেমটা আর এই আইটেমটার জন্য একসাথে জাবাদা দিতে পারে, আলাদাও দিতে পারে। আর লাস্টে এই আইটেম খরচের জন্য দেখো ভালো করে, এই আইটেমের জন্য একটা জাবেদা, এই আইটেমের জন্য কয়টা জাবেদা? 2টা জাবেদা মাস্ট দিতে হবে। তারপরে ধারে বিক্রির জন্য একটা জাবেদা দিতে হবে, এই ধারে বিক্রির জন্য একটা জাবেদা দিতে হবে, ধারে বিক্রির জন্য একটা জাবেদা দিতে হবে। এগুলো আমরা রুলস আগে থেকে বলেছি। আমরা এখন সরাসরি ওখানে টাকা বসাই দিচ্ছি। আমার দেনাদার কত ছিল? ধারে বিক্রি কত ছিল দেখো তো? ধারে বিক্রি ছিল ৬০,০০০। তাহলে আমরা কি করতে পারি? এই যে তাহলে ধারে বিক্রি ছিল কত? ধারে বিক্রি ছিল আমি এখানে বসে দিচ্ছি। ধারে বিক্রি ছিল ৬০,০০০। ৬০,০০০, ৬০,০০০ ব্যাস। তারপরে অনাদায়ী পাওনা কত ছিল প্রশ্নে? দেখো তো অনাদায়ী পাওনা কত ছিল? এই যে 2টা মিলে অনাদায়ী পাওনা, পুরাতন আর নতুন। নতুন আর পুরাতন আলাদা আলাদা লিখতে পারো, একসাথে লিখতে পারো। 2টা মিলে একসাথে কত ছিল? ৭,০০০। তাহলে আমরা ৭,০০০ লিখে দিচ্ছি। ৭,০০০ লিখে দিচ্ছি। এই যে অনাদায়ী পাওনা ৭,০০০, ওখান থেকে ক্যালকুলেশন করে আসলাম মূলত ৭,০০০। এরপর অনাদায়ী পাওনা খরচের জাবেদা। অনাদায়ী পাওনা খরচের জাবেদা 2টা লেখা আছে, কিন্তু এগুলো আগেই বলেছি লেখা আছে। তোমার কাজ যেটা, প্রশ্ন যেটা হবে তুমি শুধু এগুলো করবে। যে তাহলে লেখা আছে, আমার টাকাটা দেখে আসি খরচ কত টাকা আছে। এই যে খরচ আছে কত টাকা? অনাদায়ী পাওনা খরচ ৬,৭০০। ৬,৭০০ জাস্ট এখানে বসাই দেওয়া, শুধু ৬,৭০০ জাস্ট এখানে বসাই দিবে। কোথায়? ৬,৭০০, ৬,৭০০। এই কাজটা 2বার করতে হবে, এই কাজটা 2বার করতে হবে, এই কাজটা 2বার করতে হবে। একবার গেল, আরেকবার হচ্ছে কি সেম টাকা দিয়ে আমরা ৬,৭০০, ৬,৭০০, বাস আমার কাজ শেষ। আমার অঙ্কের মধ্যে অনাদায়ী পাওনা আদায় কথাটা উল্লেখ ছিল না, আমার প্রশ্নে অনাদায়ী পাওনা আদায় কথাটা উল্লেখ ছিল না, তাই এই কাজটা আমার করতে হবে না আপাতত। যদি থাকতো এরকম একটা, এই নামে একটা লেনদেন থাকতো, এই জাবেদাটা করতে হতো। এখন আসো, বাস শেষ। ক নাম্বারে কি চাইবে? ক কিংবা খতে এই গণনাগুলো চাইবে, যেটা করছি আমরা, এই গণনাগুলো চাইবে। তাহলে আমরা ক ক হয়ে গেল। আর গ নাম্বারে কি চাইবে? গ নাম্বারে জাবেদা চাইবে। আমরা জাবেদা করে ফেললাম। জাবেদা করার পর কিন্তু কয়েকটা খতিয়ান করতে হতে পারে, আমি একটা খতিয়ান করে দেখাচ্ছি জাস্ট। আমরা করতেছি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব করতে গিয়ে তোমার প্রশ্নে প্রাপ্য হিসাবে কোনো টাকা দেওয়া আছে কিনা দেখতে হবে। প্রাপ্য হিসাবে কোনো টাকা দেওয়া আছে কিনা দেখতে হবে। আমার প্রশ্ন করতে গিয়ে প্রাপ্য হিসাবে একটা টাকা দেওয়া আছে 40,000। পুরাতন আগে থেকে কোনো টাকা দেওয়া থাকলে, যেমন আমার এখানে প্রশ্নে দেওয়া আছে 40,000, বাকি টাকা আমরা জাবেদা দেখতে পাচ্ছি 40,000। এই 40,000 টাকাটা আমরা ব্যালেন্স হিসেবে বসাবো, 40,000 টাকাটা ব্যালেন্স হিসেবে বসাবো। তাহলে ব্যালেন্স, পুরাতন কোনো টাকা থাকলে সেটা ব্যালেন্স হিসেবে বসাতে হয়। ব্যালেন্স বিডি কত হাজার? 40,000। প্রাপ্য হিসাব তো সম্পদ, তাই এইভাবেই বসবে, ডেবিট পাশে বসবে। এখন আসো জাবেদা অনুসারে ডেবিট থাকলে ডেবিট পাশে বসাবো, ক্রেডিট থাকলে ক্রেডিট পাশে বসাবো। এই প্রাপ্য হিসাব ডেবিট পাশে কত টাকা আছে এক্সট্রা? 60,000। তবে জাবেদা থেকে বসানোর সময় আমরা জানি বিপরীত নাম ইউজ করে লিখতে হয়। জাবেদা থেকে করার সময় আমরা জানি বিপরীত নাম ইউজ করে করতে হয়। প্রাপ্য হিসাব ডেবিট পাশে 60,000 বসাবো, এই ডেবিট পাশে 60,000 বসালাম, কিন্তু নাম দিতে হবে যে উল্টো বিপরীত নাম। বিপরীত নাম কি আছে? বিক্রয়। এখানে তারিখ নিয়ে প্যারা নিতে হবে না, কারণ প্রশ্নে তারিখ দেওয়া নাই, তারিখ দিতে হবে না। এরপর প্রাপ্য হিসাব আছে কিনা দেখো তো, কোথাও আরেকটা আছে ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে প্রাপ্য হিসাবটা লিখবো, ক্রেডিট পাশে প্রাপ্য হিসাবটা লিখবো। তবে বিপরীত নাম কি আছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। বিপরীত নাম আছে, সংক্ষেপে লিখতেছি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। কত? 7,000। আর প্রাপ্য হিসাব আছে কিনা কোথাও আর নেই। না থাকলে আবার আমরা খতিয়ান যেভাবে যোগ বিয়োগ করে সেভাবে করি। ডেবিট ছিল। এখন আমরা খতিয়ানের ব্যালেন্স করব। খতিয়ানের ব্যালেন্স মানে যোগ বিয়োগ করে ফাইনাল ফলাফল কত আসে সেটা চেক করব। প্রথম টাকাটা তো ডেবিটে দেওয়া আছে, ভালো কথা। প্রথম টাকাটার সাথে পরবর্তী টাকাগুলো যোগ বিয়োগ হবে। যোগ বিয়োগ বলতে ডেবিট ডেবিট হলে যোগ হবে, ক্রেডিট ক্রেডিট হলে যোগ হবে, কিন্তু ডেবিট ক্রেডিট হলে কি হবে? বিয়োগ হবে। তাহলে প্রথম টাকাটা ডেবিটে ছিল, পরবর্তী টাকাটা ডেবিটে, তাহলে ডেবিট ডেবিট যোগ হয়ে কত আসে? 1,00,000। এরপরটা তোমার ডেবিটে 1,00,000, ক্রেডিটে 7,000, তাহলে ডেবিট ক্রেডিট যোগ হয়ে কত আছে? 93,000। এই হচ্ছে আমার উত্তর বন্ধুরা, বাস শেষ। আশা করি বুঝতে পেরেছো। তারপরে এখানে তোমার আরো কয়েকটা খতিয়ান করতে হতে পারে, প্রশ্নের মধ্যে গ নাম্বারে বলবে প্রাপ্য হিসাবের খতিয়ান করো, অনাদায়ী পাওনার খতিয়ান করো, অনাদায়ী পাওনার সঞ্চিতির খতিয়ান করো, এভাবে বলবে। তাহলে যদি এই ক্লাসটা করে থাকো, বুঝে থাকো, তাহলে এই অধ্যায়ের বেসিক বাদে বা বেসিক পাশে পাশে আলোচনা করে আমরা নতুন আরো অঙ্ক করব।
আচ্ছা, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তোমরা রুলস যে আলোচনা করেছি, কোন কোন জায়গায় গুরুত্ব দিতে হবে যে বলেছি, এগুলো একটু ভালো করে খেয়াল করবে। যদি এই ক্লাসটা বুঝে থাকো, আশা করি এটাই কমন পেয়ে যাবে। তারপরও আরো কয়েকটা যদি অঙ্ক প্র্যাকটিস করতে যাও, আমরা পরবর্তী ক্লাসে সেটা দেব। তোমরা এই ক্লাসের পাশাপাশি পরবর্তী ক্লাস কমেন্ট বক্সে পাবে, ওই যে ইউটিউব লিঙ্কেও পাবে। এই ক্লাসটা আমরা ইউটিউব লিঙ্কেও দিতে পারি, তোমরা এই কমেন্ট বক্স চেক করে নেবে। এ হচ্ছে বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে ভুলে গিয়েছিলাম, এই অধ্যায়ের সকল আইটেম গুলো তো আমরা অনাদায়ী পাওনা বলে বলে উচ্চারণ করছি বারবার, অনাদায়ী পাওনা বলে উচ্চারণ করেছি, কিন্তু অনাদায়ী পাওনার পাশাপাশি কুরিন বলতে পারে, কুরিন দিবি, কুরিন বা কুরিন সঞ্চিতি একই বিষয়, কুরিন সঞ্চিতি একই কথা, নামটা জাস্ট চেঞ্জ। নতুন কুরিন পুরাতন কুরিন, নতুন কুরিন সঞ্চিতি পুরাতন কুরিন সঞ্চিতি। তাহলে আমরা এতক্ষণ ধরে অঙ্ক করে আসলাম অনাদায়ী পাওনা নাম উচ্চারণ করে, কিন্তু উদ্দীপকে কুরিন বলেও থাকতে পারে। তাহলে কুরিন থাকুক অনাদায়ী পাওনা থাকুক, কোন জায়গায় ফোকাস করতে হবে আমি বলেছি, মেইন তিনটা জায়গায় ফোকাস করতে হবে। একটা হচ্ছে কি গণনা, গণনা বলতে এই যে এই জায়গায় ফোকাস করতে হবে, এই সূত্রটা পারতে হবে, এই চারটা আইটেম মিলে কাজটা পারতে হবে, যেটাকে আমরা অঙ্কের প্রাণ বলেছিলাম। এই কাজটা করার পরে তারপর আমাদের জাবাদা উদ্দীপক দেখে দেখে জাবাদা গুলো করতে হয় আর কি। আমরা জাবাদা গুলো করেছি, জাবাদা করার পর প্রশ্নের মধ্যে খতিয়ান জানতে চাই, খতিয়ানটা করে দিয়েছি। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস তোমরা এই অধ্যায়ের আরো বেশি সিকিউ প্র্যাকটিস তোমরা কমেন্ট বক্সে লিংক পাবে, সেখান থেকে দেখে নিয়ে। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।